তাহলে শুরু করতে চলেছি আজকে ক্লাস। আজকে আমরা এর আগের দিন যেটা কন্টিনিউ করছিলাম, অর্থাৎ ডিটারমিনেন্টের উপর কি কি প্রবলেম আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো আজকে ফার্স্টে প্রবলেমগুলো স্টার্ট করার আগে আমরা একবার দেখে নিই যে সূত্রগুলো কি কি ছিল। এই হচ্ছে সূত্রের লিস্ট। সূত্রগুলো আমরা এর আগেও চর্চা করেছি, যে সূত্রের মধ্যে থেকে কি কি জিনিস ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আজকে আলোচনা করব আরেকবার, তারপরে বেসিক প্রবলেমস গুলো স্টার্ট করব। ঠিক আছে, তাহলে সূত্রের মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট? সূত্রের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো প্রথমত ডিটারমিনেন্টের সংজ্ঞা, অর্থাৎ নির্ণায়কের সংজ্ঞা, সেটা ছিল যে নির্ণায়ক মানে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা সংখ্যার সাথে অ্যাসাইন করা। এবং সেই অ্যাসাইন ব্যাপারটা 2x2 ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে একভাবে হয়, 3x3 এর ক্ষেত্রে একভাবে হয়। নিয়মগুলো এরকম যে 2x2 এর ক্ষেত্রে ভাঙানোর নিয়ম ছিল ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 1 এর সাথে 7 গুণ আর 5 এর সাথে 3 গুণ। ঠিক আছে, এবং এদের মধ্যে বিয়োগ হয়ে যাবে। হলো, ফার্স্টে আমরা এই মুখ্য কর্ণ বরাবর গুণ করছি, তারপরে আমরা আরেকটা যে কর্ণ আছে সেই বরাবর গুণ করছি। যদি এবার ডিটারমিনেন্ট যেটাই না হোক, তাদের ভাঙানোর বেসিক নিয়মটা কিন্তু সেম। সেই বেসিক নিয়মটা প্রথম যে ভিডিও আছে ডিটারমিনেন্টস এর উপর, সেই ভিডিওর উপর আলোচনা হয়েছে অলরেডি। আমরা শর্টকাট নিয়মে কাজ করছি। তো শর্টকাট নিয়মে 2x2 ডিটারমিনেন্ট ভাঙানোর নিয়ম হচ্ছে এরকম যে ফার্স্টে মুখ্য কর্ণ বরাবর মাল্টিপ্লাই করতে হবে, দেন আরেকটা যে কর্ণ আছে সেই কর্ণ বরাবর মাল্টিপ্লাই করতে হবে, এবং উভয় মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্ট গুলো তাদেরকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টাকে। তার মানে 1 × 7 - 5 × 3, উত্তর হয়ে গেল -8। খুব সিম্পল। নেক্সট হচ্ছে 3/3 যদি ডিটারমিনেন্ট হয়, 3/3 ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্টটাকে ভাঙানোর নিয়ম কি? 1427 - 10 219। আমরা বলেছি এর আগেও যে আমরা 3/3 এর ক্ষেত্রে ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙানোর চেষ্টা করব। তো ফার্স্ট রো এর যে সংখ্যাগুলো অর্থাৎ 1, 4 এবং 9, 1, 4 এবং 2, এদের তিনজনকে পরপর লিখতে হবে। যখন আমি 1 কে হিসাব করব, তখন 1 যে রো যে কলামে আছে তারা বাদ যাবে, এবং রিমেইনিং পার্টটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের থ্রু ক্যালকুলেট করতে হবে। মানে -1 × 9 - 1 × 0। তাহলে 1 ইনটু তাহলে কত হয়ে যাচ্ছে -9 - 0। ঠিক আছে, মাঝখানে আছে 4, 4 এর ক্ষেত্রে একই, 4 যেই রো যেই কলামে আছে তারা বাদ যাবে, 4 যেই রো যেই কলামে আছে তারা বাদ গেল, এবং ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তো 7 × 9 হবে -2 × 0। 7 × 9 - 2 × 0, 7 × 9 মানে 63, 63 - 2 × 0 মানে 0, আর বাইরে হচ্ছে 4। একটা কথা মাথায় রাখতে হবে যে যখন আমি ফার্স্ট রো এর রেসপেক্টে ভাঙাচ্ছি, প্রথম সংখ্যাটা সেই সেই হিসেবে বসবে, তারপরে যে সংখ্যাটা আসবে দ্বিতীয় সংখ্যাটার চিহ্ন কিন্তু পাল্টে যাবে। ঠিক আছে, শর্টকাট টেকনিকে এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে যে দ্বিতীয় সংখ্যা যেটা হয়, দ্বিতীয় সংখ্যাটার চিহ্ন কিন্তু পাল্টে যায়, তৃতীয় সংখ্যাটা আবার একই থাকে। মানে প্লাস মাইনাস প্লাস, এই ফরম্যাটে আমরা মনে রাখবো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে জিনিসটাকে। তো ডিটারমিনেন্টকে আমরা ভাঙানো শিখে গেলাম। এরপরে ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? ডিটারমিনেন্টের বৈশিষ্ট্যের মধ্যে সবার প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে যে কোনো ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজ যে ডিটারমিনেন্ট হয়, সেই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো সেম হয়। ঠিক আছে, পাঁচটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদেরকে মনে রাখতে হয়। বৈশিষ্ট্যগুলো মনে না রাখলে পরে কিন্তু আমাদের চাপ হয়ে যাবে, বা কারণ এই বৈশিষ্ট্যের উপর বেস করে বেশিরভাগ প্রবলেমগুলো এই বৈশিষ্ট্যের উপর বেস করাই হয়। 2 হচ্ছে কোনো নির্ণায়কের দুটি সংলগ্ন সারি বা সংলগ্ন স্তম্ভ যদি স্থান পরিবর্তন করে, তবে নির্ণায়কের সাংখ্যমান একই থাকে কিন্তু চিহ্ন পাল্টে যায়। তার মানে ডিটারমিনেন্টের দুটো পাশাপাশি রো বা কলামের যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে ডিটারমিনেন্টের চিহ্নটা পাল্টে যাবে। তার মানে 25 জায়গায় -25 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন ডিটারমিনেন্টের যদি দুটো সারি বা দুটো স্তম্ভ দেখি যে আইডেন্টিক্যাল, মানে ওরা একই, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু চোখ বন্ধ করে 0 বসিয়ে দেবো, ওটা নিয়ে কোনো ক্যালকুলেশনের দরকার পড়বে না। তৃতীয় বৈশিষ্ট্যই হচ্ছে এটা, ডিটারমিনেন্টের দুটো সারি, দুটো রো বা দুটো কলাম যদি সেম হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায় 0। 4 নম্বরে আমরা দেখেছি যে কোন নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভ প্রতিটি পদকে একটি ধ্রুবক সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। কোন নির্ণায়কের একটা সারি বা একটা স্তম্ভের প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি কোনো একটা, মানে প্রত্যেকটা পজিশনেই যদি আমি একটা কমন মাল্টিপল নিই, তাহলে আলটিমেটলি দেখা যায় যে ওটা ওই সংখ্যাটা ডিটারমিনেন্টেরই মাল্টিপল হয়ে যাচ্ছে। মানে একটা ডিটারমিনেন্টকে একটা সংখ্যা দিয়ে গুণ করা যায়, ডিটারমিনেন্টের একটা রো বা কলামকে ওই সংখ্যা দিয়ে গুণ করা একই ব্যাপার হয়ে যায়। 5 নম্বরটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্টকে ভাঙানোর ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে যে কোন নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদের সাথে কোন সারি বা স্তম্ভের নির্দিষ্ট পদের নির্দিষ্ট গুণিতক, কোনো একটা ডিটারমিনেন্টের একটা সারি বা স্তম্ভের প্রত্যেকটা পদে, আমি সারি দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। ঠিক আছে, আমি কোনো একটা ডিটারমিনেন্টের একটা রো নিলাম, সেই রো এর সাথে
অন্য কোনো ডিটারমিনেন্টের ওই ডিটারমিনেন্টেরই অন্য কোনো রো, ওই ডিটারমিনেন্টেরই অন্য কোনো রো এর কমন একটা মাল্টিপল নিলাম, সেই মাল্টিপলটাকে যোগ বা বিয়োগ যদি করি তাহলে পরে আলটিমেটলি ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকে। এটা আমরা অলরেডি এই প্রপার্টিটাকে ইউজ করে অলরেডি এর উপর বেস করে প্রবলেম সলভ করেছি। ঠিক আছে, এই প্রপার্টিটা খুব কাজের প্রপার্টি, খুবই ইউজফুল। এই প্রপার্টিটা যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে পরে আমাদেরকে কিন্তু ভালো করে এক্সাম্পল গুলোকে স্টাডি করতে হবে। ঠিক আছে, এই প্রপার্টিটা যেমন সব থেকে বেশি ইউজফুল তেমনই সব থেকে বেশি কমপ্লিকেটেডও বটে, কারণ এটা অনেক ভাবে অ্যাপ্লাই করা যেতে হবে। তো অল কাইন্ড অফ পসিবিলিটি আমাদেরকে ডিটারমিনেন্টের ক্ষেত্রে ভাবতে লাগবে। নেক্সট হচ্ছে দুটো নির্ণায়ককে যোগ করার নিয়ম। দুটো নির্ণায়ককে যোগ করবো তখনই যদি ডিটারমিনেন্ট হয় রো ওয়াইজ যোগ করবো বা কলাম ওয়াইজ যোগ করবো। আর রো ওয়াইজ যদি দুটো ডিটারমিনেন্টকে যোগ করতে হয় কেবলমাত্র একটা রো আলাদা হওয়া চলবে দুটো ডিটারমিনেন্টের মধ্যে, বাকি সব রো গুলো যেন সেম হয় দুটো ডিটারমিনেন্টই। যেমন এই 3/3টা দিয়ে বলি, কারণ 3/3 এর ক্ষেত্রে ব্যাপারটা বোঝাটা সহজ। 3/3 এর ক্ষেত্রে আমি এটা কলাম ওয়াইজ যোগ করেছি, তো খেয়াল করে দেখা যাক যে এর শুধুমাত্র প্রথম আর দ্বিতীয় দুটো ডিটারমিনেন্টই ফার্স্ট কলাম দুটো খালি আলাদা, বাকি দুটো কলামই কিন্তু সেম। সেকেন্ড কলাম দেখো 2 3 4, 2 3 4 দুজনেরই সেকেন্ড কলাম, থার্ড কলামটা 5 6 7 5 6 7। নেক্সট হচ্ছে যদি এভাবে থাকে তবেই কিন্তু ডিটারমিনেন্টকে যোগ করা যাবে, আদারওয়াইজ ডিটারমিনেন্টকে যোগ করা পসিবল হবে না। নেক্সট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। কোনো ডিটারমিনেন্টের সাহায্যে, মানে ডিটারমিনেন্টের সাহায্যে বলছি, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমরা ডিটারমিনেন্টের হেল্প নিতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার স্থানাঙ্ক জ্যামিতিতে সূত্র দেওয়া আছে অলরেডি, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির সূত্র ছাড়াও আমরা এখন থেকে ডিটারমিনেন্টের সাহায্য ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আলটিমেটলি দেখা যায় যে স্থানাঙ্ক জ্যামিতির যে সূত্রটা ছিল, মানে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 বর্গ একক, এই সূত্রটা আলটিমেটলি আর কিছুই না, এটা এই ডিটারমিনেন্টের সূত্রটা। ঠিক আছে, এই সূত্রটাকে আমি ডিটারমিনেন্টের আকারে লিখতে পারি এভাবে, হাফ ইন্টু x1 y1 1, x2 y2 1, x3 y3 1। x1 y1 জিনিসটা কি? x1 y1, x2 y2, x3 y3 তিনজনই হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। যদি ডিটারমিনেন্টের এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে তাহলে বুঝতে হবে যে কোনো ত্রিভুজ তৈরি হয়নি, যে এক্ষেত্রে যে তিনটা বিন্দু নেওয়া হয়েছে সেই তিনটা বিন্দু সমরেখ হয়ে গেছে। আর তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ক্র্যামারস রুল। ক্র্যামারের নিয়মে সহসমীকরণ সমাধান। আমরা ক্র্যামারের নিয়মে সমীকরণ সমাধান করতে পারি, সহসমীকরণ। তো এক্ষেত্রে যদি নর্মালি আমাদের ক্র্যামারস রুল অ্যাপ্লাই হচ্ছে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে তিনটা ভেরিয়েবল এবং তিনটা সমীকরণ যদি দেওয়া থাকে তবেই আমরা ক্র্যামারস রুলকে ব্যবহার করে থাকি। এবং ক্র্যামারস রুল নির্ণয়, মানে ক্র্যামারস রুল অ্যাপ্লাইয়ের নিয়মটা হচ্ছে এরকম যে এই তিনটা সমীকরণ থেকে আমাদের চারটা ডিটারমিনেন্ট তৈরি করতে লাগে, ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি। এটা কিভাবে তৈরি হয় আমি যখন এক্সাম্পল করাচ্ছি তখন আরো ভালো করে বুঝাবো। যদি ডেল্টার ভ্যালু অশূন্য হয় তবেই কিন্তু এই সমীকরণ তিনটার একটা একক সমাধান থাকবে, মানে এমন এক্স ওয়াই জেড এর ভ্যালু যে এক্স ওয়াই জেড এর ভ্যালু তিনটে সমীকরণকে সিদ্ধ করবে, এবং এরকম একটাই ভ্যালু থাকবে, একটাই ভ্যালু পাওয়া যাবে, ওটাকে বলা হবে একক সমাধান। যদি চারটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায় তাহলে পরে বুঝতে হবে এই তিনটে সমীকরণের অসংখ্য সমাধান আছে, তার মানে এক্স ওয়াই জেড এর একাধিক মান পসিবল যে মানগুলো তিনটে সমীকরণকে সিদ্ধ করবে। যদি ডেল্টার ভ্যালু 0 হয় কিন্তু ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি তিনটাই যদি অশূন্য হয় তবে বুঝতে হবে, বাট তিনটার মধ্যে কমপক্ষে একটা যদি অশূন্য হয় তাহলে বুঝতে হবে এই তিনটে সমীকরণের কোনো সমাধানই নেই। তো তিন ধরনের পসিবিলিটি হতে পারে, আইদার এর একটা একক সমাধান থাকবে, অনন্য সমাধান বা একক সমাধান থাকবে, অথবা অসংখ্য সমাধান থাকবে, অথবা কোনো সমাধানই থাকবে না, তিনটার মধ্যে কোনো একটা। আমরা এর উপর বেস করে আজকে, এর আগের দিনও আমরা প্রবলেম সলভ করছিলাম, তো কিছু প্রবলেম তখনও বাকি ছিল, আজকে আমরা সেই প্রবলেম গুলোকে সলভ করবো। তো নেওয়া যাক আজকে ফার্স্ট প্রবলেম, প্রবলেমস অন ডিটারমিনেন্টস, টপিকটা স্টার্ট করা যাক। আজকে ফার্স্ট প্রবলেম আমরা পাচ্ছি হচ্ছে এরকম যে সমাধান করতে বলছে, সমাধানের অঙ্ক আজকে এটা 8 নাম্বারিং কেন, কারণ অলরেডি আমরা 1 থেকে 7 প্রবলেম গুলো কিন্তু সলভ করে এসেছি। ঠিক আছে, আমরা অলরেডি 1 থেকে 7 যে প্রবলেম গুলো ছিল এর আগের ভিডিওতে সলভ করেছি, সেই প্রবলেম গুলো চাইলে পরে তোমরা আগের ভিডিও থেকে দেখে নিতে পারো। অলরেডি একটা প্লে লিস্টও বানানো আছে ইউটিউবে, সেই ইউটিউবে বানানো প্লে লিস্টের মধ্যে গিয়েও ডিটারমিনেন্টের উপর ফার্স্ট অফ অল বেসিক ডেফিনেশনস বাংলাতেই বলা আছে সব পুরো কথাটা, এবং আর প্রবলেমস অন ডিটারমিনেন্টস ফার্স্ট পার্ট যেটা 1 থেকে 7 অবধি সেগুলো চেক করা যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা নেক্সট ক্যাটাগরি, নেক্সট প্রবলেমের ক্যাটাগরিতে যাচ্ছি, সমাধান করতে বলছে ডিটারমিনেন্ট অফ x4 মাইনাস টু 4x মাইনাস টু 4 মাইনাস টু এক্স ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণটাকে সমাধান করতে বলছে, মানে এটাকে সমাধান করব তো করব কি করে? খুব সিম্পল, সমাধান করা মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর, মানে এক্স এর ভ্যালুটাকে বের করা। সমাধান করার অর্থ হচ্ছে এক্স এর ভ্যালুকে বের করা। তো আমরা এই সমীকরণ থেকে এক্স এর মানকে বের করব কি করে দেখি।
ফার্স্ট অফ অল সমীকরণটা লেখা যাক, x4 minus 2 4x minus 2 4 minus 2x determinant close is equal to 0. ওকে, আমরা চেষ্টা করছি যেন কোনো একটা রো বা কোনো একটা কলামকে 1 1 1 নিয়ে আসতে পারি। তো ভালো করে অবজার্ভ করো যে প্রত্যেকটা কলামের মধ্যে x আছে, প্রত্যেকটা কলামেই 4 আছে, আর প্রত্যেকটা কলামেই -2 আছে। প্রত্যেকটা কলামে হয়তো -2 নেই, কিন্তু আমি যদি এই বরাবর দেখি, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষের দিকে যদি চোখ ঘুরাই, তাহলে x4 -2 এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি। তাহলে পরে কিন্তু আমরা কলাম ওয়াইজ যোগটা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা তিনটাকে যোগ করে দিই, তিনটা কলামকে, কারণ এরা আলাদা আলাদা কলামে আছে। এই এক্স, এই 4 আর এই -2 তিনটা আলাদা আলাদা কলামে দেখা যাচ্ছে। তার জন্য তিনজনকে কলাম ওয়াইজ যোগ করতে হবে। কলাম ওয়াইজ যোগ করবো এবং যোগফলটাকে ফার্স্ট কলামের মধ্যে লিখবো। তাহলে এক্স প্লাস 4 -2, এখানে 4 প্লাস এক্স -2, এখানে 4 -2 প্লাস এক্স, 4 -2 এক্স -2 -2 এক্স ডিটারমিনেন্ট ক্লোজ ইকুয়ালস টু 0 করা হলো। কি করা হলো হচ্ছে c1 ড্যাশ ইকুয়ালস টু c1 প্লাস c2 প্লাস c3, c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। ওকে, তো এর ফলে কি পাচ্ছি আমরা? পাচ্ছি হচ্ছে ডিটারমিনেন্ট প্রথমে x প্লাস 2 হয়ে যাচ্ছে, এটাও হচ্ছে x প্লাস 2, এটাও হচ্ছে x প্লাস 2, তিনটা পজিশনে x প্লাস 2 চলে আসলো। এখানে হলো 4, এখানে x, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে x ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাই করে। তো এই কলামে দেখতে পাচ্ছি তিনটা পজিশনে x প্লাস 2 আছে। আমরা জানি কি করতে হয় এক্ষেত্রে, এক্ষেত্রে x প্লাস 2 কে কমন নেওয়া যেতে পারে, যেহেতু ফার্স্ট কলামে তিনটা পজিশনেই সেম রাশি দেখা যাচ্ছে। তাহলে এখানে হয়ে গেল 1 1 1, যেহেতু কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 4x -2 হলো এখানে, এখানে -2, এখানে -2, এখানে x পড়ে থাকলো, ডিটারমিনেন্ট ক্লোজ ইকুয়াল টু 0। তো 1 1 1 চলে আসলো ফার্স্ট কলামে, কিন্তু আমি বলেছি যে আমরা ট্রাই করব যেন, আচ্ছা এখানে কি কলাম ওটাকে লিখতে লাগবে। এখানে কলাম 1 কে ডিভাইড করে দেওয়া হলো হচ্ছে কত দিয়ে? x প্লাস 2 দিয়ে। আচ্ছা, এরপরে আমরা এর আগেও জানি যে 1 1 1, যেটা 1 1 1 কে কিন্তু আমরা ফার্স্ট রোতে রাখার চেষ্টা করব। তো ফার্স্ট রোতে রাখতে হলে আমরা একটা কাজ করি, 1 1 1 কে এভাবে নিই, ফার্স্ট রোতে লিখে দিই। কিন্তু লিখতে পারলাম কেন, কোশ্চেন হচ্ছে এটা। কারণ হচ্ছে ডিটারমিনেন্টের ফার্স্ট প্রপার্টি কি ছিল, যে কোনো ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজ এর ভ্যালু কিন্তু সেম হয়, কোনো ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজ ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু সেম হয়। তো আমরা ওই প্রপার্টির স্টেটমেন্টটাকে লিখে দিই, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ। এরপরে এরপরে হচ্ছে এক্স প্লাস 2 এখানে হলো। আচ্ছা, 1 1 1 1 1 যে চলে আসলো, বলেছি এর আগেও যে আমাদের 50% প্রবলেম কিন্তু তাইলে শেষ, 50 to 70% প্রবলেম এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এটাকে এখন 1 0 0 বানাবো। কি করে? 1, ফার্স্ট কলামটা সেম থাকবে, তো ফার্স্ট কলামটা সেম থাকলো, সেকেন্ড কলামে ফার্স্ট পজিশনে 0 লিখলাম, দেন এখানে লিখলাম হচ্ছে x -4, দেন এখানে লিখলাম হচ্ছে -2 দ্যাট ইজ -2 প্লাস 2 দ্যাট ইজ 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে। এখানেও 0 লিখে দিচ্ছি। কি হলো এখানে, কারণ এই যে 1, এই 1 আমরা 1 1 1 দেখতে পাচ্ছি, এটাকে 1 0 0 বানাবো। তো 1 0 0 বানানোর উপায় কি? অবশ্যই সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম বিয়োগ, তেমনি থার্ড কলাম থেকে ফার্স্ট কলামকে বিয়োগ করতে হবে, মানে রেসপেক্টিভ এলিমেন্ট গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে 1 0 এই পজিশনে হয়ে গেল 0, এখানে হয়ে গেল x -4, এখানে হলো 0। একই রকম ভাবে এই পজিশনে হবে 0, এই পজিশনে বিয়োগ হচ্ছে, তো -2 থেকে 4 বিয়োগ হবে মানে -6 হয়ে যাবে, আর x এর থেকে -2 বিয়োগ হবে মানে x প্লাস 2 হয়ে যাবে। ডিটারমিনেন্ট ক্লোজ ইকুয়ালস টু 0 পাশে লিখে দিই। কি করা হলো, c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1, আর c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1। ওকে, ইমপ্লাই করে হচ্ছে x প্লাস 2। আচ্ছা, এখানে ডিটারমিনেন্টকে ভাঙানোর নিয়ম আমরা জানি, ক্রস মাল্টিপ্লিকেশন। এখানে এখানে মাল্টিপ্লাই, মাইনাস এখানে এখানে মাল্টিপ্লাই। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 1 এর রেসপেক্টে ভাঙবে, 1 এর রেসপেক্টে ভাঙলে হয় 1 ইন্টু x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 মাইনাস 0, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, প্লাস 0 প্লাস 0।
ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ ওভারঅল হয়ে যাচ্ছে x+2 বাইরে, আর ভেতরে দেখতে পাচ্ছি শুধু এরা দুজন আছে, আর কেউ নেই, বাইরে 1 আছে, আর এর বাইরে x+2 আছে, মানে ওভারঅল গুণটা এরকম হয়ে যাচ্ছে x+2 x-4 x+2, মানে x+2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে। ইমপ্লাই করে x+2 হোল স্কয়ার ইনটু x-4 ইজ ইকুয়াল টু 0। কথাটার মিনিং কি? কথাটার মিনিং হচ্ছে দেয়ারফর দিব এখানে, দেয়ারফর x+2 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 0, অর x-4 এটা ইকুয়াল টু 0। দ্যাট ইজ x ইকুয়াল টু -2, এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ তাহলে দুটো অ্যান্সার আসবে, -2 এটা হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু -2 -2 4, এই হচ্ছে x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালুগুলো দেখা যাচ্ছে, x এর ভ্যালুগুলো -2 -2 4। এইভাবে আমরা x এর মান পেয়ে গেলাম। আশা করি এই সলিউশনটার থেকে এই হলো x এর মান বেড়ে গেল, মানে হচ্ছে এই সমাধান হয়ে গেল। তো এখন এই যে সমাধান যেটা করা হলো, এই সমাধান থেকে আশা করি কিছুটা আইডিয়া হচ্ছে আরো যে ডিটারমিনেন্টের প্রবলেমকে কি করে সলভ করা হয়। বেসিক্যালি কিন্তু আমরা কি করলাম, এই যে এক্সপেনশন শুরু হয়েছে এই লাইনে, এর আগে যতটা পেরেছি ততটা কি করলাম, সিম্পলিফিকেশন করার চেষ্টা করলাম, যতটা পারলাম ততটা ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার চেষ্টা করলাম। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। পরের প্রবলেমও হচ্ছে সমাধান করার অঙ্ক মনে হচ্ছে। হ্যাঁ, এটাও সমাধান করার অঙ্ক, লেখা নেই, এটাকে সমাধান করে লিখতে লাগতো। আচ্ছা, সমাধান করে কোশ্চেনটাকে একটু ঠিক করে দিই। ওই এখানে এই কোশ্চেনের মধ্যে লেখা আছে এটা হচ্ছে সমাধান করো, সমাধান করো, সমাধান করো। ওকে, তো আমরা এটাকেও সলভ করব। সলভ করার নিয়মই একই হবে। ফার্স্টে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখি। ডিটারমিনেন্ট 3x - 8, 3 3, এদিকে 3, এদিকে 3x - 8, এদিকে 3, এদিকে 3, এদিকে 3, এদিকে 3x - 8, ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাই করে, ইমপ্লাই করে কি ইমপ্লাই করে দেখি। আচ্ছা, কি করা যায়, এখানে 3x - 8, এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3x - 8, এখানে 3, 3 3, 3x - 8। তাহলে তিনটা কলামকে অবজার্ভ করলাম, তিনটা কলামে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলামের মানে প্রত্যেকটা কলামেই বলতে গেলে প্রত্যেকটা কলামেই 3x - 8 আর দুটা করে 3 আছে। তো রো ওয়াইজও আমি যোগ করতে পারি, কলাম ওয়াইজও যোগ করতে পারি, কারণ এটা আলাদা আলাদা কলামও দেখা যাচ্ছে, আলাদা আলাদা রোতেও একই জিনিস দেখা যাচ্ছে। আমরা রো ওয়াইজই যোগ করি, কারণ আমরা রো ওয়াইজ ওয়ান ওয়ান আনতে বেশি কমফোর্টেবল ফিল করি। তাহলে রো ওয়াইজ আমি যোগ করে দিচ্ছি 3x - 8, আগের মতনই, আগের প্রবলেমটাকে যেভাবে সলভ করা হলো। কিন্তু আগের প্রবলেমে কলাম ওয়াইজ যোগ করেছিলাম, সেক্ষেত্রে রো ওয়াইজ যোগ করিনি, এক্ষেত্রে রো ওয়াইজ যোগ করছি। 3 প্লাস 3x - 8 প্লাস 3, এখানে 3 প্লাস 3 প্লাস 3x - 8, ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। এখানে হলো 3, এখানে হলো 3x - 8, এখানে হলো 3, এখানে 3, এখানে 3, এখানে 3x - 8। কি করা হলো, রো 1 প্রাইম এটা ইকুয়াল টু রো 1 প্লাস রো 2 প্লাস রো 3, ইমপ্লাই করে দেখি কত আসে। 3x - 8, এদিকে আবার প্লাস 6, মানে হচ্ছে 3x - 2, এটাও হয়ে যাচ্ছে 3x - 2, এটাও হয়ে যাচ্ছে 3x - 2। আচ্ছা, এখানে হয়ে গেল 3, এখানে হয়ে গেল 3x - 8, এখানে হয়ে গেল 3, এখানে হয়ে গেল 3, এখানে হলো 3, এখানে হয়ে গেল 3x - 8, ডিটারমিনেন্ট ক্লোজ এটা ইকুয়াল টু 0। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে ফার্স্ট রো এর থেকে 3x - 8 মানে 3x - 2 কমন যাচ্ছে না, ফার্স্ট রো এর তিনটা জায়গাতেই দেখা যাচ্ছে 3x - 2 আছে। তাহলে 3x - 2 কে কমন নেওয়া হচ্ছে, 3x - 2 কে কমন নেওয়া হলো। ডিটারমিনেন্টের মধ্যে পড়ে থাকলো কি, ডিটারমিনেন্টের মধ্যে পড়ে থাকলো 1 1 1। তারপরে দেখি সেকেন্ড রোতে কি ছিল, 3 3x - 8 3, 3 3x - 8 3, আর 3 3 3x - 8, ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। কি হয়ে গেল, r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 বাই 3x - 2। এই জিনিসগুলো কিন্তু আমাদের পাশে লিখে দিতে লাগে, ইমপ্লাই করে। তাহলে ফার্স্ট
কলামটা ফার্স্ট রোটা দেখতে পাচ্ছি 1 1 1 হয়ে গেছে, তো এটাকে 1 0 0 বানাবো। আমরা স্টেপ গুলোকে খালি মনে রাখবো যে কার পরে কি করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সব ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা 1 0 0 বানাতে পারবো বা 1 1 1 বানাতে পারবো তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বলছি এর আগে যে ব্যতিক্রম থাকে। তো ব্যতিক্রমের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম প্রবলেমও পাবো আমরা, ঠিক আছে, যে ক্ষেত্রে ব্যতিক্রম মানে সেক্ষেত্রে 1 1 1 বা 1 0 0 হয়তো আসছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যতটা পারবো ততটা প্রপার্টি অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেই দেখছি যে আর প্রপার্টি অ্যাপ্লাই করতে পারছি না সেই মুহূর্তে এক্সপ্যান্ড করব, তার আগে আমরা চেষ্টা করব যতটা পারছি ততটা প্রপার্টি অ্যাপ্লাই করার। এই 1 1 1ও যে আনছি এটাও বেসিক্যালি কিন্তু প্রপার্টি অ্যাপ্লাই করেই আনা হচ্ছে, মানে এখানে আমি বেশি ফোকাস দিচ্ছি হচ্ছে প্রপার্টি অ্যাপ্লাই করার উপর। 1 1 1 দেন 1 0 0 চেষ্টা করছি যেন প্রপার্টি, কারণ প্রপার্টি অ্যাপ্লাই করে আমি ডিটারমিনেন্টটাকে সিম্পলিফাই করছি, দেন এটাকে সলভ করছি। কারণ ডিটারমিনেন্টকে সিম্পলিফাই করে সলভ সলভ করাটা সোজা, কিন্তু ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করার পর সিম্পলিফাই করাটা বা সলভ করাটা একটু তুলনামূলক কঠিন হয়। এই জন্য আমরা চেষ্টা করছি যাতে আগে ডিটারমিনেন্টটাকে সিম্পলিফাই করতে পারি। তো এই ওয়ানের জায়গায় আমরা 0 লিখে দিলাম, তার মানে বিয়োগ করলাম সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলাম, এটা কলাম 2 এটা কলাম 1, সাবট্রাক্ট করা হলো এই এটার থেকে এটাকে, মানে 1 এর থেকে 1 কে বিয়োগ করব, এর থেকে একে বিয়োগ করব, 3 এর থেকে 3 একে এটাকে বিয়োগ করব। তার মানে 3x - 8 তার থেকে বিয়োগ করা হবে হচ্ছে 3 কে, আর 3 এর থেকে তো 3 কে বিয়োগ করা হবে। এখানে 1 এর থেকে 1 কে বিয়োগ, 3 এর থেকে 3 কে বিয়োগ, 3x - 8 এর থেকে 3x - 8 - 3 কি করা হলো, ওই একই দুটো দুটো কলামেরই একই গল্প, কলাম 2 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 মাইনাস কলাম 1, কলাম 3 ড্যাশ ইকুয়ালস টু কলাম 3 মাইনাস কলাম। ডিটারমিনেন্টের প্রবলেম গুলো আশা করি অতটাও কঠিন ফিল হচ্ছে না। নিজে যখন প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু ব্যাপারটাকে আরো অ্যানালাইজ করতে পারবো যে কি করে ডিটারমিনেন্টটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমি সাজেস্ট করব যে প্রবলেমগুলো আমি এখানে করছি সেই প্রবলেমগুলোকে নিজে হাতে একবার কষার, যাতে মানে এই প্রবলেম গুলোই যখন নিজেরা করতে যাবে তখন বুঝতে পারবে যে কোন কোন জায়গায় ডিফিকাল্টি ফেস হচ্ছে। এবং অবশ্যই না দেখে প্রপার্টি বুঝে নিলে, একবার ভিডিওটা দেখে নিলে যে প্রবলেম গুলো কি করে সলভ হচ্ছে, দেন না দেখে করার চেষ্টা করা উচিত। না দেখে করতে গেলে বুঝতে পারবে যে কোন কোন জায়গায় নিজেদের ডিফিকাল্টি ফেস হচ্ছে। একটা মানুষের একটা স্টেপে গিয়ে প্রবলেম মানে আসবে, তো কার ক্ষেত্রে কোন স্টেপে প্রবলেম আসবে এটা বলা খুব কঠিন। আমি যখন নিজে প্রবলেম সলভ করি তো আমারও কিছু কিছু জায়গায় মানে কোনো একটা প্রবলেমকে আমি সলভ করছি, তো আমার যে স্টেপে ডিফিকাল্টি অকার করে, মানে একটা স্টেপকে আমার ডিফিকাল্ট বলে মনে হচ্ছে কিন্তু অন্যের কাছে হয়তো সেই স্টেপটা সোজা। আবার অন্যের কোনো একটা স্টেপ যদি ডিফিকাল্ট ফেস হয় আমার কাছে সেটা হয়তো তুলনামূলকভাবে আমি সহজে বুঝে যাচ্ছি যে এই স্টেপটাকে এইভাবে ডিল করতে লাগে। তো আমাদেরকে বুঝতে লাগবে যে আমাদের ডিফিকাল্টি যেই স্টেপ গুলোতে সেই স্টেপ গুলোকে কি করে ডিল করা যায়। তো তার জন্য নিজে হাতে একবার অঙ্কগুলোকে কষতে লাগবে। এই জন্য আমি সাজেস্ট করবো যাতে নিজে হাতে একবার অঙ্কগুলোকে কষা হয়। তো এটা হয়ে গেল 1 0 0, এটা হচ্ছে 3 3x - 11 0 3 0 3x - 11 determinant clause equals to 0. এখানে শেষ implies that 3x - 2, এখানে কোনাগুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে 3x - 11 হোল স্কয়ার, তাই না, এটা ইকুয়াল টু 0। দ্যাট ইজ therefore এখানে দিয়ে দিই therefore 3x - 2 either এটা ইকুয়াল টু 0 বা 3x - 11 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 0। therefore either x equals to 2/3 বা এখান থেকে আমি যে x এর ভ্যালু পাবো সেটা হচ্ছে দুটো ভ্যালু পাবো x এর, দুটোই হচ্ছে 11/3। এই হয়ে গেল আমাদের সলিউশন। এই হচ্ছে ডিটারমিনেন্টের সিম্পল প্রবলেমস, বেসিক প্রবলেমস, ঠিক আছে। তো নেক্সট টপিকে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের 10 নম্বর প্রবলেম। 10 নম্বর প্রবলেম হচ্ছে এটা, এই বিন্দু তিনটি সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো বেসিক্যালি এখানে ডিটারমিনেন্ট যে সূত্রটা ছিল হাফ ডিটারমিনেন্ট অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1, ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো নির্ণয় ক্ষেত্রফল আমরা সরাসরি লিখবো, নির্ণয় ক্ষেত্রফল দিনটা খুবই বাজে আমার। নির্ণয় ক্ষেত্রফল এটা ইকুয়াল টু হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ, ক্ষেত্রফল হচ্ছে 6 - 3 x1 y1 6 2 1 x2 y2 1, that is -3
x2 হচ্ছে -3, y2 কত 4 1, x3 কত 4, y3 কত -3 1, এত বর্গ একক। বর্গ একক মনে রাখতে হবে যে অ্যান্সার যদি নেগেটিভ আসে কোনো কারণে, তাহলে আমাদের কিন্তু শুধু ওর নিউমেরিক্যাল ভ্যালু মানে সাংখ্য মানটাকে নিতে হবে, ওর কিন্তু চিহ্নটাকে নেওয়া যাবে না। তাহলে এখানে দেখি কত আসে ভ্যালু, তাহলে তার মডকে নিয়ে নিই, ঠিক আছে। তো বেটার হবে এটাকে মডের মধ্যে লেখাটা, ঠিক আছে। তো এটা একটা এক্সট্রা জিনিস আমি দিয়ে দিচ্ছি, মডের মধ্যে ব্যাপারটাকে লেখা, তারপরে আমাদের অ্যান্সারটা সরাসরি চলে আসবে। এখন ডিটারমিনেন্টকে ভাঙবো আমরা, তো ডিটারমিনেন্টকে ভাঙার ক্ষেত্রে একদম ডিরেক্টলি ভেঙে দিচ্ছি, 6 × 4 + 3। তো কেউ বলতে পারে স্যার এখানে সূত্র অ্যাপ্লাই করবো না, করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, নিজে নিজের মতন করে, ঠিক আছে। সূত্র অ্যাপ্লাই করে যদি এই ডিটারমিনেন্টটাকে সহজে ভাঙা যায় বা সহজে ভাঙা যাবে বলে মনে হয়, তো সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করে মনে করব ভাঙবো। কিন্তু আমার এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সংখ্যাগুলো খুবই ছোট ছোট, ইজিলি আমরা ভেঙে দিতে পারি এটাকে, এই স্টেপে ভেঙে দেওয়া যেতে পারে। তো -2 ইন্টু এদিকে হচ্ছে -3 -4 + 1 ইন্টু 9 - 16 ব্র্যাকেট ক্লোজ, এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ। তো ডিটারমিনেন্টের বাইরে চলে যাবে, মডের বাইরে চলে যাবে, মডের বাইরে চলে গেল হাফ। এখান থেকে কত আসে 6 × 7 আসছে, আচ্ছা -2 ইন্টু -7 আসছে, আচ্ছা এইদিকে -7 এটা মনে হয়, এত বর্গ একক, বর্গ একক। তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ, 6 × 7 = 42, এখানে 14 - 14 - 7 মানে হচ্ছে +14 - 7, 49 বর্গ একক হচ্ছে, বর্গ একক সব মিলিয়ে 49/2 বর্গ একক, 49/2 বর্গ একক। এই হয়ে গেল নির্ণয় ক্ষেত্রফল, খুব সিম্পল তাই না। নেক্সট দেখাও যে, দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ, এই তিনটা বিন্দুকে সমরেখ দেখাতে হবে। তো সমরেখ আমরা কি করে প্রমাণ করছিলাম, সমরেখ প্রমাণ করার সিস্টেম ছিল এরকম যে ডেল্টা মানে যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাতে হয়, এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলকে 0 প্রমাণ করতে হয়। তো লিখবো হচ্ছে এভাবে, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা, বিন্দু তিনটি দ্বারা, এক সেকেন্ড, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের সিম্পলি দেখাতে হবে যে সে ক্ষেত্রফলের মান হচ্ছে 0। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফল হচ্ছে হাফ মড, ক্ষেত্রফল যেভাবে হয় x1 y1 মানে a+1 a1 a+1 1 a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার 1, এত বর্গ একক। দেখি কত আসে এটা, এটা ইকুয়াল টু, হ্যাঁ এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কিন্তু 111 কে 100 করতে পারি, কারণ এক্সপ্রেশন গুলো একটু বড় বড় আছে তাই না। তো 100 করলে আমাদের কাজ করতে সুবিধা হবে, কিন্তু তার জন্য এই 111 কে ফার্স্ট রোতে আনতে হবে। একটা কাজ করি, এটা ইকুয়াল টু, এটাকে ট্রান্সপোজ করে দিই, ট্রান্সপোজ করলে কিন্তু এরকম হয়ে যাবে, ফার্স্ট কলাম হয়ে যাবে ফার্স্ট রো, তাহলে এটা হয়ে গেল a+1 হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড কলাম হবে সেকেন্ড রো, তাহলে এটা মাইনাস a স্কোয়ার, থার্ড কলাম হবে থার্ড রো, এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ ডিটারমিনেন্ট, এই যে 111 লাস্ট রোতে আছে, সেই 111 রোটা একদম প্রথমে চলে যাবে, মানে আমাদেরকে থার্ড রো কে ফার্স্ট রো বানাতে হবে, মানে রো ইন্টারচেঞ্জ অকার করতে হবে, রো ইন্টারচেঞ্জ তো ডাইরেক্টলি অকার হয় না, তো একটা একটা করে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো রো ইন্টারচেঞ্জের নিয়ম মনে আছে, রো ইন্টারচেঞ্জের নিয়ম হচ্ছে যদি আমি পাশাপাশি দুটো রো কে বা কলামকে ইন্টারচেঞ্জ করি, যেমন এখানে আমি করলাম,
তাতে কি হবে, তাতে ডিটারমিনেন্টের মান তো সাংখ্য মান তো একই থাকবে, কিন্তু চিহ্ন পাল্টে যাবে। মানে আগে ডিটারমিনেন্টের চিহ্ন যা ছিল এখন ডিটারমিনেন্টের চিহ্ন আলাদা হয়ে যাচ্ছে। তো বর্গ একক কথাটা এখন আর লিখবো না, বর্গ একক শেষে লিখবো। এখন হচ্ছে আমরা কি করছি, এইখানে যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে রো টু কে রো ওয়ানের সাথে রো থ্রির সাথে অল্টার করলাম। তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখবো, রো থ্রি অল্টার্ড উইথ রো টু। এরপরে আমাদেরকে ওয়ান 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 কে নিয়ে যেতে হবে ফার্স্ট রোতে। তো দেখো ফার্স্টে এই একবার অল্টারনেশনের জন্য সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তো আরেকবার যদি অল্টারনেশন করি তাহলে আবার মাইনাস চিহ্ন সামনে আসবে, মানে অলরেডি মাইনাস থাকার জন্য সেটা প্লাস হয়ে যাবে। প্লাস হাফ ইন্টু, এখন আমরা এই রো টু ওয়ান 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 আছে রো টু কে রো ওয়ানে নিয়ে যাবো। রো ওয়ানে ওয়ান 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 লিখে দিই, এখানে লিখি এ প্লাস ওয়ান, এখানে লিখি এ, এখানে লিখি এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে লিখি হচ্ছে এখানে এখানে এ প্লাস ওয়ান, এখানে মাইনাস স্কোয়ার। এত কি করা হলো, রো ওয়ান ইন্টারচেঞ্জেস উইথ রো টু, এত বর্গ একক। বর্গ একক লিখবো না, বর্গ একক লাস্টে লিখবো। তো এটা হয়ে গেল। আবার যেহেতু রো ওয়ান আর রো টু ইন্টারচেঞ্জ করালাম, মানে আরেকটা ইন্টারচেঞ্জ যেহেতু নিয়ে আসলাম, তাই সামনে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা ইকুয়াল টু হাফ। এখন ওয়ান ওয়ান ফার্স্ট রোতে চলে আসছে, এটাকে এখন ওয়ান জিরো জিরো বানাবো। তাহলে ওয়ান জিরো, আচ্ছা লিখে নিই আগে, ওয়ান এ প্লাস ওয়ান, এখানে হচ্ছে এ। তো ওয়ান জিরো জিরো বানানোর বেসিক রুল কি, কলাম টু থেকে কলাম ওয়ান বিয়োগ, তাহলে জিরোর থেকে ওয়ান, কলাম টু এর থেকে কলাম ওয়ান কে বিয়োগ করলে ওয়ানের থেকে ওয়ান বিয়োগ মানে জিরো। তারপরে এ থেকে এ প্লাস ওয়ান বিয়োগ, এ মাইনাস এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ানের থেকে এ বিয়োগ, তাহলে এ প্লাস ওয়ান মাইনাস এ। একই রকম ভাবে এখানেও জিরো দিয়ে দেবো, এখানে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার থেকে এ প্লাস ওয়ান বিয়োগ, আচ্ছা মাইনাস স্কোয়ার থেকে এ প্লাস ওয়ান বিয়োগ, সরি ভুল লিখছি মনে হয়, মাইনাস এ প্লাস ওয়ানের থেকে মাইনাস স্কোয়ার থেকে এ বিয়োগ। ইয়েস, আচ্ছা তাহলে একটু দাগ দিয়ে দিই এখানে, এটা ইকুয়াল টু হাফ ডিটারমিনেন্ট চিহ্ন ওয়ান জিরো জিরো, এখানে এ প্লাস ওয়ান, এখানে এ, এখানে এই দুটোকে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, এ কাটা যাচ্ছে মাইনাস ওয়ান পড়ে থাকে, এখানে এ এর থেকে এ বিয়োগ করলে শুধু ওয়ান পড়ে থাকে, এখানে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে এ প্লাস ওয়ান, তার মানে এ প্লাস ওয়ান কমন যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে একটা এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আর এখানে এই দুই জায়গা থেকে মাইনাস এ কমন যাচ্ছে, এ প্লাস ওয়ান ডিটারমিনেন্ট ক্লোজ। এটা ইকুয়াল টু হাফ, এখানে ওয়ান এ প্লাস ওয়ান এ, জিরো মাইনাস ওয়ান ওয়ান, এখানে হচ্ছে জিরো, এখানে সাবট্রাক্ট করলে হচ্ছে এ, তার সাথে গুণ হয়ে আছে এ প্লাস ওয়ান, এখানে মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান। ওয়াও, দারুন। তো সেকেন্ড লাস্ট যে কলাম, কলাম থ্রি, তার সেখান থেকে এ ইন্টু এ প্লাস ওয়ান কমন নেওয়া যেতে পারে, তাই না? আমরা জোর করে মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান কমন নিচ্ছি, আর বাইরে একটা হাফ অলরেডি ছিল তাই বাই টু লিখে দিচ্ছি, ইন্টু ডিটারমিনেন্ট, এখানে ওয়ান, এখানে এ প্লাস ওয়ান, এখানে এ, এখানে জিরো, এখানে মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এখানে তাহলে জিরো, এ মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান কমন গেলে এখানে মাইনাস ওয়ান পড়ে থাকবে, কারণ এখানে তো কোনো মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল, কিন্তু আমি জোর করে মাইনাস ওয়ান কমন নিয়েছি, মানে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করছি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করার জন্য প্লাস হয়ে যাবে। এর ফলে দেখতে পাচ্ছি কি করা হলো, আমি এগুলোকে লিখেছি না, এখানে লেখা হয়নি, এই স্টেপের থেকে লেখা স্টার্ট করি। এখানে কি করা হয়েছিল, কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান, কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান। এখানে কি করা হলো, এখানে সিম্পলিফিকেশন, এখানেও সিম্পলিফিকেশন, এখানে ডিভিশন করেছি, কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস এ, মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখতে পাচ্ছি কলাম থ্রি আর কলাম টু সেম হয়ে গেছে, আইডেন্টিক্যাল। এরকম কিছু ডিটারমিনেন্টের ভ্যালু জানি কত হয়, হয় হচ্ছে জিরো। তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু জিরো, বিকজ কলাম থ্রি ইজ ইকুয়াল টু কলাম টু,
তার মানে ওভারঅল ভ্যালুটা হয়ে গেল 0। তার মানে ক্ষেত্রফল কত হয়ে গেল? অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু 0, ক্ষেত্রফল ইকুয়াল টু 0 বর্গ একক, বর্গ একক। অর্থাৎ ক্ষেত্রফল যদি 0 হয়, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, তার মানে বিন্দু তিনটা সমরেখ, অর্থাৎ প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সমরেখ। ওকে, সুন্দর। তাহলে এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের থেকে আমরা তিনটা বিন্দু সমরেখ কিনা সেটা যাচাই করতে পারি। নেক্সট হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল দেখাতে বলেছে এটা। আবার ডিটারমিনেন্টের হেল্প নিতে হবে, এবং ডিটারমিনেন্টের হেল্প নিয়ে আমরা এই তিনটা বিন্দু দিয়ে যে গঠিত ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ করব, ওই জিনিসটা আসবে। তো আগে ক্ষেত্রফল তৈরি করি। আচ্ছা, প্রদত্ত বিন্দু তিনটি লিখবো হচ্ছে এইভাবে, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা, প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার a কিউব 1, b স্কোয়ার b কিউব 1, c স্কোয়ার c কিউব c কিউব, লেখাটা ঠিক হচ্ছে না, c কিউব 1, ডিটারমিনেন্ট ক্লোজ, এত বড় দিয়ে দাও। এখানে যে ডিটারমিনেন্টটা অকার করলো, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা আলাদা করে বের করব, তারপরে আমরা ক্ষেত্রফলের মধ্যে ক্ষেত্রফলের মানটার জায়গায় বসাই দিব। এখন এখন আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে আলাদা করে বের করি। ডিটারমিনেন্ট অফ কি হবে? a স্কোয়ার a কিউব 1, b স্কোয়ার b কিউব 1, c স্কোয়ার c কিউব 1। আবার ওই একই গল্প, যে আমরা 1 1 1 কে ফার্স্ট রোতে নিয়ে আসতে চাই। তো আগে ডিটারমিনেন্টের মতন এই ডিটারমিনেন্টও 1 1 1 লাস্ট রোতে আছে, লাস্ট কলামে আছে। তো ফার্স্ট অফ অল ট্রান্সপোজ অ্যাপ্লাই করি। তো ট্রান্সপোজ অ্যাপ্লাই করে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ফার্স্ট রোতে চলে আসলো, a কিউব b কিউব c কিউব এটা সেকেন্ড রোতে চলে আসলো, আর 1 1 1 এটা লাস্ট রোতে চলে আসলো। কি করা হলো? ডেল্টা ইকুয়াল টু ডেল্টা ট্রান্সপোজ। নেক্সট নেক্সট হচ্ছে এটা ইকুয়াল টু, আমরা আবার রো ইন্টারচেঞ্জ অকার করব। তো ফার্স্টে সেকেন্ড আর থার্ড রো কে ইন্টারচেঞ্জ করা হচ্ছে, সেকেন্ড আর থার্ড রো, a স্কোয়ার a কিউব 1, b স্কোয়ার b কিউব, সরি সরি সরি, আচ্ছা ভুল লিখছি তো, না ভুল লেখা হচ্ছে, ভুল লেখা হচ্ছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার 1 1 1, a কিউব b কিউব c কিউব। কি করা হলো? রো ইন্টারচেঞ্জ, r2 ইন্টারচেঞ্জেস উইথ r3, এটা ইকুয়াল টু মাইনাস, আবার রো ইন্টারচেঞ্জ অকার করবো, 1 1 1 কে ফার্স্ট রোতে নিয়ে যেতে হবে। তো এখন সেকেন্ড রোতে আছে, মানে আবার ইন্টারচেঞ্জ অকার করবো, কিন্তু এবার রো 1 আর রো 2 এর মধ্যে। তাহলে রো 1 আর রো 2 ইন্টারচেঞ্জের ফলে রো 1 1 1 এটা চলে গেল হচ্ছে ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে হলো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, আর থার্ড রোতে হবে a কিউব b কিউব c কিউব। ডিটারমিনেন্ট ক্লোজ, ব্র্যাকেট, এই দাগ, এদিকে লিখবো হচ্ছে, এখানে কি করলাম, r1 ইন্টারচেঞ্জেস উইথ r2। আচ্ছা, এরপরে 1 1 1 কে 1 0 0 বানাতে হবে। তাহলে ডিটারমিনেন্ট 1 a স্কোয়ার a কিউব 0, কারণ কলাম 2 থেকে এখন কলাম 1 কে বিয়োগ করতে হবে, কলাম 3 থেকে কলাম 1 কে বিয়োগ করতে হবে, আমরা জানি কি করে করতে লাগে। 0, এখানে হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখানে হচ্ছে b কিউব মাইনাস a কিউব, এখানে আবার 0, এখানে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখানে c কিউব মাইনাস a কিউব। ডিটারমিনেন্ট ক্লোজ, এটা কি করা হলো? c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1, c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1, এটা ইকুয়াল টু, তাহলে এখন এখন হচ্ছে দেখতে পাচ্ছি অনেকটাই সিম্পলিফাই হয়েছে, কিন্তু
বাট স্টিল এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তো এটাকে লিখলাম বি মাইনাস এ ইন্টু বি প্লাস এ। আর বি কিউব মাইনাস এ কিউব, এটাকে লিখছি এ কিউব, মানে বি কিউব মাইনাস এ কিউবের যে ফর্মুলা হবে, মানে বি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। এটা একই রকম ভাবে জিরো সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, এখানে হচ্ছে সি মাইনাস এ, এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। কি করার চেষ্টা করছি, আশা করি এতক্ষণ বোঝাই গেছে যে আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করছি, যাতে এখানে কমন নিতে পারি। তো এখন কমন যাবে এখান থেকে, কত কমন যাবে, কলাম 2 এর থেকে কমন যাচ্ছে বি মাইনাস এ, আর কলাম 3 এর থেকে কমন যাচ্ছে সি মাইনাস এ। এটা ইকুয়াল টু বি মাইনাস এ কমন গেল, এখানে কমন গেল সি মাইনাস এ, এখানে হয়ে গেল 1 এ স্কোয়ার এ কিউব, 0 বি প্লাস এ, এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এদিকে আরো চলে যাই, স্লাইড করি, এখানে হয়ে গেল 0, এখানে হয়ে গেল সি প্লাস এ, এখানে হলো সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, ডিটারমিনেন্ট ক্লোজ। আচ্ছা, তাহলে এখানে কি করা হলো, কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু ডিভাইডেড বাই কত দিয়ে ডিভাইড করা ছিল, বি মাইনাস এ কে, আর হচ্ছে কলাম থ্রি ড্যাশ ইকুয়ালস টু কলাম থ্রি ডিভাইডেড বাই সি মাইনাস এ, হয়ে গেল ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ। আচ্ছা, এখানে হয়ে গেল। এরপরে কি কিছু করা যেতে পারে, এরপরে কি আর কিছু আমরা করতে পারবো? কিছু করা বলতে মনে হচ্ছে না আর কিছু সেরকম করা যাবে। বি দিয়ে ওখানে মাল্টিপ্লাই করতে পারি, এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট। এখন আমাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি এই মুহূর্তে এক্সপ্যান্ড করতে চাই কি চাই না, এই মুহূর্তে কি এক্সপ্যান্ড করাটা ঠিক হবে নাকি আরো কিছু সিম্পলিফিকেশন অ্যাপ্লাই করা যেতে। তো এখন আমার কিছু মনে হচ্ছে না যে কোনো সিম্পলিফিকেশন করা যেতে পারে। তো তোমাদের যদি কোনো কিছু মনে হয় যে না কোনো সিম্পলিফিকেশন করা যেতে পারে, তাহলে পরে অবশ্যই কমেন্টের মধ্যে বা আমাকে পরে ইনফর্ম করবে সামহাও। এই স্টেপে, এই স্টেপের পরে কি আমি আর কোনোভাবে সিম্পলিফাই করতে পারতাম কি, ঠিক আছে, আর কি কিছু করা যেত, সেই জিনিসটাকে নিয়ে তাহলে আমি পরে ভাবনা চিন্তা করব এবং সেটার উপর একটা ভিডিও বানাবো অবশ্যই, ঠিক আছে। যদি আমি ওভাবে সলভ করতাম তাহলে কি করে হতো জিনিসটা, আমাকে অবশ্যই সাজেশন দেবে যে এই জায়গায় কিছু স্টেপ অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো আমার মনে হচ্ছে না অ্যাপ্লাই করতে পারবো, তো আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ড করে দিচ্ছি। তো এক্সপেনশনটা হবে এরকম, বি প্লাস এ, কারণ এই ওয়ানের রেসপেক্টে খালি ভাঙবে, এই জিরো রেসপেক্টে ভাঙার আমাদের ভাঙানোর কোনো দরকার হবে না, কারণ এই জিরো রেসপেক্টে যেটাই ভাঙবে ওটা জিরো হয়ে যাবে। ওয়ানের রেসপেক্টে ভাঙলে বি প্লাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস সি প্লাস এ, এটা ইন্টু বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এ স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, এখানে ব্র্যাকেট ক্লোজ। এটা ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু ব্র্যাকেটে মাল্টিপ্লাই করে দিলে বিসি স্কোয়ার প্লাস এবিসি প্লাস বি এ স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস, গুণ করলে পরে সিবি স্কোয়ার মাইনাস এবিসি মাইনাস সি এ স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ কিউব। ওকে, কি কি জিনিস ক্যান্সেল হচ্ছে দেখি, এ কিউব গুলো কেটে যাচ্ছে, আচ্ছা এবিসি গুলো কেটে যাচ্ছে, আর কিছু আর কিছু আর কিছু, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে। ওকে, আর কিছু আর কিছু আর কিছু, বি স্কোয়ার সি, এখানে বিসি স্কোয়ার আছে, এখানে এ বি স্কোয়ার, এখানে সি এ স্কোয়ার আছে, সি এ স্কোয়ার কেটে যাচ্ছে, হ্যাঁ সি এ স্কোয়ার কেটে যাচ্ছে। আর কিছু আর কিছু আর কিছু আর না, আর কিছু তো চোখে ধরা যাচ্ছে না। তো এটা ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, তো পড়ে থাকছে কি কি, বিসি স্কোয়ার পড়ে থাকলো প্লাস এসি স্কোয়ার পড়ে থাকলো মাইনাস সিবি স্কোয়ার পড়ে থাকলো মাইনাস এবি স্কোয়ার পড়ে থাকলো। আচ্ছা, তো এই পার্টটাকে এখনো সিম্পলিফাই করা যেতে পারে। তো লিখছি হচ্ছে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ব্র্যাকেট বিসি স্কোয়ার
আর সিবি স্কোয়ার এদেরকে পাশাপাশি রাখি, বিসি স্কোয়ার মাইনাস সিবি স্কোয়ার, আর এসি স্কোয়ার আর এবি স্কোয়ারকে এ বি স্কোয়ারকে পাশাপাশি রাখি, প্লাস এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, এটা ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু ব্র্যাকেট বিসি স্কোয়ার সিবি স্কোয়ার, এখান থেকে বিসি কমন যাচ্ছে, পরে থাকছে হচ্ছে সি মাইনাস বি, আর এসি স্কোয়ার এবি স্কোয়ার, এখান থেকে এ কমন যাচ্ছে, পরে থাকছে হচ্ছে সি মাইনাস বি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু ব্র্যাকেটে বিসি ইন্টু সি মাইনাস বি, এইদিকে একটু কাজটাকে নিয়ে আসি, প্লাস এ ইন্টু, এখানে বোঝা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হচ্ছে, তো সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি। তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি সি মাইনাস বি কমন যাচ্ছে, তাহলে বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু ব্র্যাকেটে তাহলে পড়ে থাকলো, পড়ে থাকছে বিসি, আর এখানে যদি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এসি প্লাস এবি ইজ ইকুয়াল টু, এখন আমি কি করছি, বি মাইনাস এ এটাকে লিখছি হচ্ছে মাইনাস অফ এ মাইনাস বি, ওকে, সি মাইনাস এ কে সি মাইনাস এ রাখছি, আর সি মাইনাস বি কে লিখছি একইভাবে মাইনাস অফ বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, তো দুটো জায়গায় আমি মাইনাস দেখতে পাচ্ছি, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে পড়ে থাকছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি কে তার পাশে লিখলাম ইন্টু সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, ওকে। তাহলে এটা হয়ে গেল এই ডিটারমিনেন্টের ভ্যালু, আর আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তো ক্ষেত্রফল কত হয়ে যাবে, সামনে একটা হাফ চলে আসবে শুধু, অতএব নির্ণেয় ক্ষেত্রফল, দেয়ারফর নির্ণেয় ক্ষেত্রফল, অতএব নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, সামনে একটা চলে আসছে হাফ, তারপরে একটা ব্র্যাকেটে এই পুরো পোর্শনটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এত বর্গ একক, বর্গ একক। তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল যে ওই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে এত বর্গ একক। তো আমরা ওই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ডিটারমিনেন্ট আকারে লিখেছিলাম, তারপরে সেই ডিটারমিনেন্টকে সিম্পলিফাই করলাম, এবং সিম্পলিফিকেশনের পরে দেখতে পাচ্ছি হ্যাঁ ক্ষেত্রফলটা সত্যি এত বর্গ কি এসছে, তা আমাদের প্রমাণিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ডিটারমিনেন্টকে সিম্পলিফিকেশনটা আমাদের শিখতে হবে। এর আগেও বলছি, এখনো বলছি যে ডিটারমিনেন্ট সিম্পলিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার্টির উপর বেশি গুরুত্ব দিব, যে প্রপার্টিকে কি করে ইউজ করে সিম্পলিফিকেশন করা হয়। ঠিক আছে, ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে ক্র্যামার্স রুলের উপর বেস করে একটা প্রবলেম। এই যে ক্র্যামারের নিয়মে সমাধান করতে বলছে, এই তিনটা সমীকরণ দেওয়া আছে, সহ সমীকরণ, এই সহ সমীকরণ তিনটাকে ক্র্যামারের নিয়মে সমাধান করতে বলছে। তো সহ সমীকরণ তিনটা আগে লেখা যাক। সহ সমীকরণ গুলো কি কি লিখে নিই একবার। 2x, ফার্স্ট সহ সমীকরণ হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়াল টু 6, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তারপরে আছে হচ্ছে x প্লাস 2y প্লাস 3z, এটা ইকুয়াল টু 3, এটাকে নাম দিয়েছি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তারপরে আছে হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্লাস জেড না মাইনাস জেড ইকুয়াল টু 4, ওকে, এটাকে নাম দিয়েছি 3 নম্বর সমীকরণ। আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ডেল্টাকে তৈরি করা। ঠিক আছে, ডেল্টা তৈরি করবো এবং চেক করবো সেটা জিরো হয় না নন জিরো হয়। তো ধরি, লিখতে হবে ধরি, ধরি ডেল্টা সমান সমান, ডেল্টা কিভাবে তৈরি হবে, ডেল্টা তৈরি হবে হচ্ছে এই সহ সমীকরণ গুলোর থেকে যে সহগ গুলো আছে সহগ গুলো দিয়ে, মানে ফার্স্ট সহ সমীকরণের সহগ কি কি, 2 মাইনাস 1 1, এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ 1, তাহলে 2 মাইনাস 1 1 দেখা হলো। সেকেন্ড সহ সমীকরণটা কি 1 2 3, থার্ড এরটা 3 1 -1, ডিটারমিনেন্ট ক্লোজ। তাহলে ডেল্টা ইকুয়াল টু এটা, আমরা ফার্স্টে চেক করবো ডেল্টা জিরো হয় না নন জিরো হয়। তো খুবই ছোট ছোট সংখ্যা, তার মানে এটাকে আমরা সহজে ভেঙে দিতে পারবো। 2 ইন্টু কত হবে, 2 ইন্টু -1 -2 -3, তারপরে এই -1 হয়ে যাবে +1,
+1 ইন্টু -1 -9 -1 -9 +1 ইন্টু 1 -6 1 -6 ইজ ইকুয়াল টু, তাহলে -5 -10 হয়ে যাচ্ছে এখানে, আবার এখানে -10 আর এখানে হচ্ছে -5, তার মানে ওভারঅল হয়ে যাচ্ছে ভ্যালুটা -25, তার মানে নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমি বুঝলাম যে যে সহসমীকরণ তিনটা দেওয়া আছে তার একটা একক সমাধান আছে, তো এই কথাটা লিখেও দিই। অতএব সহসমীকরণ তিনটির সহসমীকরণ তিনটির সহসমীকরণ তিনটির তিনটির একক সমাধান আছে, একক সমাধান আছে, একক সমাধান আছে। অতএব সহসমীকরণ তিনটির একক সমাধান আছে। হলো, এরপরে ডেল্টার পরে আমরা তৈরি করব ডেল্টা ওয়ান। অতএব অতএব ডেল্টা ওয়ান তৈরি করব। ডেল্টা ওয়ান কিভাবে তৈরি হবে? ডেল্টা ওয়ান ডেল্টার থেকে তৈরি হবে। ডেল্টার মধ্যে যে প্রথম কলামটা দেখতে পাচ্ছি 2 1 3, সেটাকে আমাকে ডান দিকের যে সংখ্যা তিনটা 6 3 4 এটা দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে 6 3 4, আর বাকি কলামগুলো সেম থাকবে, -1 2 1 1 3 -1। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 6 ইন্টু 2 ইন্টু -1, that is -2 -3 -2 -3। আচ্ছা, +1 ইন্টু -3 -12 +1 ইন্টু কত হচ্ছে 3 -8 3 -8। এটা এখানে দেখিনি কত আসছে, এটা হয়ে যাচ্ছে -5 -30 হচ্ছে, এদিকে হচ্ছে -15 আর এদিকে হচ্ছে -5, তো -50 হয়ে যাচ্ছে। ডেল্টা ওয়ান ইকুয়াল টু হচ্ছে -50। একই রকম ভাবে ডেল্টা টু কে তৈরি করতে হবে। ডেল্টা টু ইকুয়াল টু, তো ডেল্টা টু তে কি হবে, 6 3 4, এটা সেকেন্ড কলামে বসবে, থার্ড কলাম সেম থাকবে, ফার্স্ট কলামটা আমার মনে নেই, ফার্স্ট কলামটা একবার দেখে নিই। ফার্স্ট কলাম হচ্ছে 2 1 3, তো 2 1 3 হয়ে যাচ্ছে ফার্স্ট কলামে। ডিটারমিনেন্ট ক্লোজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, তাহলে 2 লিখবো, এখানে ভাঙাবো, -3 -12 -3 -12। আচ্ছা, তারপরে হচ্ছে -6, এই মাঝখানে যে সংখ্যা থাকবে তার কিন্তু চিহ্ন পাল্টে যাবে, তাহলে 6 এর চিহ্ন পাল্টে গেল, এটা হয়ে গেল -6। আর একই রকম ভাবে ভাঙবে, -1 -9 +1 ইন্টু 4 -9, এটা ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে, -15 -30 হয়ে যাচ্ছে, -10 +60 হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে -5। তাহলে +30 -5 মানে 25 ইজ ইকুয়াল টু 25। ডেল্টা টু ভ্যালু হচ্ছে 25। ডেল্টা থ্রি, আমার মনে হয় ডেল্টা থ্রি এখানে এটে যাবে। ডেল্টা থ্রি ইকুয়াল টু 2 1 3। আচ্ছা, সেকেন্ড কলাম ডেল্টার সাথে সেম থাকবে, তাহলে -1 2 1। থার্ড কলামটা এবার হয়ে যাবে 6 3 4, আর এটাকেও এক্সপেন্ড করবো আমরা, এটা হয়ে যাবে 2 8 -3 +1 ইন্টু 4 -9 6 ইন্টু 1 -6 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে গেল 5 5 দুগুণ 10, এদিকে হলো -5, এদিকে হচ্ছে -5 -30, তাহলে কত হয়ে যাচ্ছে দেখি, -35 +10 -25। তাহলে ডেল্টা ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি চারজনেরই ভ্যালু পেয়ে গেলাম। অতএব ক্র্যামারের নিয়মে, ক্র্যামার এর নিয়মে সমাধানটি হবে, সমাধানটি হবে সমাধানটি হবে কত হবে, এক্স ইকুয়াল টু, আমরা জানি সূত্র কি, ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা, আর জেড ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা। ঠিক আছে, এই যে বাই ডেল্টা হয় না, নিচে যেহেতু ডেল্টা বসে, তাই আমরা চেক করে নিই যে ডেল্টার ভ্যালুটা জিরো হয় কি জিরো না হয়। তো জিরো হলে তো এটা অসংখ্যাত হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা চেক করি যে ডেল্টা যাতে না হয়, তাহলে এর একটা একক সমাধান পাওয়া যাবে। তাহলে ডেল্টা ওয়ান কত ছিল জানি, -50, আর ডেল্টা জানি কত ছিল, ডেল্টা ছিল হচ্ছে, দেখে নিই একবার, ডেল্টা এসেছিল হচ্ছে আমাদের -25, তাই এখানে বসিয়ে দিই -25। ওকে, এটা ইকুয়াল টু, একই রকম ভাবে এখানে বসবে হচ্ছে, উপরে বসবে 25 বাই -25, আর এখানে বসবে হচ্ছে -25 বাই -25। তার মানে কত হয়ে যাচ্ছে, এই ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 2, এই ভ্যালুটা হচ্ছে -1, এই ভ্যালুটা হচ্ছে +1। তাহলে এইভাবে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো খুব সহজ নিয়ম,
জাস্ট চারটা ডিটারমিনেন্ট তৈরি করতে হয়, চারটা ডিটারমিনেন্ট তৈরি করে চেক করতে লাগে এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো কত কত আসে। সূত্রগুলো হচ্ছে ডেল্টা ওয়ান বাই ডেল্টা এক্স এর ভ্যালু, ডেল্টা টু বাই ডেল্টা ওয়াই এর ভ্যালু, ডেল্টা থ্রি বাই ডেল্টা এটা হচ্ছে জেড এর ভ্যালু। নেক্সট ক্র্যামারের নিয়ম, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ক্র্যামারের নেক্সট অঙ্ক হচ্ছে এটা, যে সমাধান করতে বলছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু ওয়ান, 2 by x plus 5 by y plus 3 by z equal to 0, 1 by x plus 2 by y plus 4 by z equal to 3। এই তিনটা সমীকরণকে সমাধান করতে বলছে। তো এই তিনটা সমীকরণকে সমাধান করব, অবশ্যই আমরা করব, বাট করার নিয়মটা কি হবে? ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে এই অঙ্কগুলো, এই প্রবলেমটাতে এক্স ওয়াই জেড নেই, এখানে আছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড। তো এই অবস্থায় আমরা প্রবলেম সলভ করতে পারবো না। ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড, এই অবস্থায় আমরা ক্র্যামার ইউজ করতে পারবো না। তো তার জন্য আমরা কি করি? তার জন্য আমরা ওয়ান বাই এক্স ধরে অঙ্ক করতে অভ্যস্ত নেই আমরা। এক্স ওয়াই জেড যদি থাকে তবে পারবো, তাই না? তো এক্স ওয়াই জেড তো এখানে নেই, এখানে ওয়ান বাই এক্স আছে। তো আমরা একটা কাজ করি, এক্স ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড কে এটাকে প্রতিস্থাপন করে দিই অন্য কোনো ভ্যারিয়েবল দিয়ে। ঠিক আছে, তো ধরে নিচ্ছি, ধরি ধরি ইউ ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ভি ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, আর ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই জেড। অবশ্যই এক্ষেত্রে এক্স কমা ওয়াই কমা জেড এটা যেন জিরো 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 না হয়, ঠিক আছে? কারণ এটা তো হলে পরে মুশকিল হয়ে যাবে, অসংখ্যাত হয়ে যাবে ব্যাপারটা। তাহলে ইউভি ডাব্লিউ এরকম হয়ে গেল। তো ইউভি ডাব্লিউ যদি এটা হয়, তাহলে অতএব প্রদত্ত সমীকরণগুলি, প্রদত্ত সমীকরণগুলি হবে, সমীকরণগুলিকে বা সমীকরণগুলিতে গুলিতে u ইকুয়াল টু ওয়ান বাই এক্স, ভি ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই জেড বসিয়ে পাই, বসিয়ে পাই। আসলে ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইউ হতো, তো ওয়ান বাই এক্স ইকুয়াল টু ইউ, ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ভি, ওয়ান বাই জেড ইকুয়াল টু ডাব্লিউ বসিয়ে পাই। কত হয়ে যাবে? ইউ, ফার্স্ট সমীকরণ ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এটা ইকুয়াল টু ওয়ান হবে। সেকেন্ড সমীকরণ হবে টু ইউ প্লাস ফাইভ ভি প্লাস থ্রি ডাব্লিউ, এটা ইকুয়াল টু জিরো। আর থার্ড সমীকরণ হবে ইউ প্লাস টু ভি প্লাস ফোর ডাব্লিউ, এটা ইকুয়াল টু থ্রি। তাহলে সমীকরণ তিনটা এরকম দেখতে হয়েছে, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, টু ইউ প্লাস ফাইভ ভি প্লাস থ্রি ডাব্লিউ, ইউ প্লাস টু ভি প্লাস থ্রি ডাব্লিউ। তাহলে এটা তো এখন আমাদের এক্স ওয়াই জেড দিয়ে যে প্রবলেমটা সলভ করলাম ঠিক সেরকমই হয়ে গেল দেখতে। এর আগের প্রবলেমটাই ছিল না এক্স ওয়াই জেড দিয়ে? আগের প্রবলেমটা কি ছিল? এক্স ওয়াই জেড দিয়ে একই রকম অঙ্ক ছিল, টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু সিক্স, এরকমই ছিল। তো ইউভি ডাব্লিউর মান আসলো এটা, ঠিক আছে? ইউভি ডাব্লিউর দিয়ে সমীকরণ আসলে এরকম। তো ইউভি ডাব্লিউ তিনটা ভ্যারিয়েবল, সেই তিনটা ভ্যারিয়েবল দিয়ে তিনটা সমীকরণ পাওয়া যাচ্ছে। তো এটাকেও আগের প্রবলেমটা যেভাবে আমরা করলাম, ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, এদের মান বের করার মাধ্যমে আমরা একইভাবে এই সমীকরণ থেকেও ইউভি ডাব্লিউর মান বের করতে পারি না? তো ইউভি ডাব্লিউর মান বের করে, একই পদ্ধতিতে বের করে, আমরা জাস্ট ইউভি ডাব্লিউর মানটা আগে বের করি, ঠিক আছে? সেই মানটা তোমরা নিজেরা বের করো, বের করে কমেন্টে অবশ্যই জানাবে যে ইউভিডব্লিউর ভ্যালু কত আসলো। এবং ইউভিডব্লিউর ভ্যালু যত আসবে আমরা কি করব, ইউ এর ভ্যালু যত আসবে সেই ভ্যালুটাকে সেই ইউ এর জায়গায় লিখে দিব ওয়ান বাই এক্স, ভি এর জায়গায় লিখে দিব ওয়ান বাই ওয়াই, সি এর জায়গায় ডাব্লিউর জায়গায় লিখে দিব ওয়ান বাই জেড, এবং এক্স ওয়াই জেড এর মানগুলো বের করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইউভিডব্লিউ থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, তো এই প্রবলেমটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে অ্যান্সার কত কত আসলো। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য একটা টাস্ক থাকলো। নেক্সট, ক্র্যামার নিয়ম কিন্তু খুবই সোজা। ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, চারটা ডিটারমিনেন্ট তৈরি করতে হবে, দেখতে হবে যে ডেল্টা জিরো হয় কিনা। যদি জিরো হয়ে যায় তাহলে তো গল্পটা একটু অন্যরকম হবে। এবং এই যে ডেল্টা জিরো হলে পরে কি হবে, ঠিক আছে, সেইটার উপর বেস করে একটা প্রবলেম, 15 নম্বর প্রবলেম নেওয়া হয়েছে। কোশ্চেনটা কি বলা আছে, যে কে এর যেসব বাস্তব মানের জন্য সমীকরণ তিনটির অসংখ্য সমাধান থাকবে তা নির্ণয় করতে বলছে। কে এর যেসব বাস্তব মানের জন্য সমীকরণ তিনটার অসংখ্য সমাধান থাকবে। তো এই প্রবলেমটাকে আমরা এখন করব ক্র্যামারের নিয়মের সাহায্যে। এবং ক্র্যামারের নিয়মে আমরা অসংখ্য সমাধান হওয়ার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব। অসংখ্য সমাধান হওয়ার কন্ডিশন ছিল ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, চারটা ডিটারমিনেন্টারি ভ্যালু জিরো হতে হবে। সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা কে এর মান বের করব, বা মান বের করার চেষ্টা করব। হয়তো একটা মানও আসতে পারে, দুটো মানও আসতে পারে, আবার অসংখ্য মানও আসতে পারে কে এর। সেই ভ্যালু গুলোকে দেখবো কি আসে। তো ফার্স্টে সমীকরণ গুলোকে লেখা যাক।
সমীকরণগুলো কি হচ্ছে, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম। তো এক্স মাইনাস কে ওয়াই মাইনাস জেড এটা ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তারপরে হচ্ছে কে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা ইকুয়াল টু 0, এটাকে আমি 2 নম্বর সমীকরণ। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা ইকুয়াল টু 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। তো এখান থেকে ফার্স্টে আমরা ডেল্টা তৈরি করি। এখন ডেল্টা ইকুয়াল টু, ডেল্টা হচ্ছে কত হয়ে যাবে, 1 মাইনাস কে মাইনাস 1, কে মাইনাস 1 মাইনাস 1, 1 1 মাইনাস 1, ডিটারমিনেন্ট ক্লোজ ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এটা, এটাকে এক্সপেন্ড করলে আমি পাবো হচ্ছে 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 1, এদিকে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস কে হয়ে যাবে প্লাস কে, কে এর সাথে গুণ হবে 1 মাইনাস 1 মানে মাইনাস কে প্লাস 1, এদিকে একই রকম ভাবে মাইনাস 1 ইন্টু কে প্লাস 1, কে প্লাস 1 এটা ইকুয়াল টু 1 প্লাস 1 হয়ে যাচ্ছে 2, এদিকে হচ্ছে মাইনাস কে স্কোয়ার প্লাস কে, মাইনাস কে স্কোয়ার প্লাস কে, এদিকে হচ্ছে মাইনাস কে মাইনাস 1, কে এগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা এদিকে পাচ্ছি 1 মাইনাস কে স্কোয়ার, তাহলে ডেল্টা ইকুয়াল টু হয়ে গেল 1 মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ডেল্টা 1, ডেল্টা 1 তৈরি করব। ডেল্টা 1 একইভাবে ডেল্টা 1 যদি তৈরি করতে যাই, ডেল্টা 1 এর ফার্স্ট কলাম হয়ে যাচ্ছে 0, কেন, কারণ ডান দিকে তো তিনটা ভ্যালুরই 0 0 দেওয়া আছে, তাহলে 0 0 0 হয়ে যাচ্ছে। এখানে সেকেন্ড কলাম সেম থাকবে ডেল্টার সাথে, মাইনাস কে মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, দ্যাট ইজ এটার ভ্যালু একটা ডিটারমিনেন্টের একটা পুরো কলাম বা একটা পুরো রো যদি 0 হয়, এক্সপ্যান্ড করলে ভ্যালুটা 0 চলে আসবে, ডেল্টা ডেল্টা 1 ইকুয়াল টু 0 চলে আসলো। ডেল্টা 2, ডেল্টা 2, ডেল্টা 2 কি হবে, ডেল্টা 2 ডেল্টার যে সেকেন্ড কলাম, ডেল্টা যে ডিটারমিনেন্টটা তার সেকেন্ড কলাম সেখানে 0 0 বসিয়ে দিতে হবে, মানে মধ্যে কথা ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে বসাতে লাগে, তা আমাদের তো ডান দিকে 0 0 আছে, তো সেকেন্ড কলামে 0 0 0 বসে গেল। থার্ড কলামটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, এগেইন এই ডিটারমিনেন্টের একটা পুরো কলাম 0, তার মানে ভ্যালু 0 হয়ে যাবে। আর ডেল্টা 3 একইভাবে ডেল্টা 3 ও আসবে হচ্ছে 0, তার মানে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তিনটা অটোমেটিক্যালি 0 হচ্ছে, শুধু ডেল্টাটা আসছে একটা এক্সপ্রেশন, আর এই এক্সপ্রেশনটাকে আমাকে 0 করতে হবে অসংখ্য সমাধানের জন্য। তো যদি সমীকরণ তিনটি অসংখ্য সমাধান থাকে তবে ডেল্টাও 0 হবে। যদি সমীকরণ তিনটির সমীকরণ তিনটি অসংখ্য সমাধান থাকে, অসংখ্য সমাধান থাকে, তবে ডেল্টা ইকুয়াল টু 0 হবে। ডেল্টা 0 মানে ডেল্টার মান 0, ডেল্টার মান কত, 1 মাইনাস কে স্কোয়ার, 1 মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখন ডেল্টার ভ্যালু তো 0 হলো, ডেল্টা 1 ডেল্টা 2 আর ডেল্টা 3 তিনটা 0 দেওয়াই আছে, এবং ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2 ইকুয়াল টু ডেল্টা 3 ইকুয়াল টু 0 দেওয়াই আছে। তাহলে পরে শুধুমাত্র কে এর ভ্যালু কত দেখা যাচ্ছে, +1 অর -1 যদি হয় তবে মানে সমীকরণ তিনটার অসংখ্য সমাধান থাকছে, কারণ এটা হলে পরে ডেল্টাটাও 0 হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতে পারি সমীকরণটা অসংখ্য সমাধান থাকবে। ডেল্টা ভ্যালু যদি +1 বা -1 না হয় তাহলে ডেল্টা ভ্যালু 0 হবে না, তখন কিন্তু সমীকরণ তিনটার একটাই সমাধান থাকবে। কিন্তু যদি কে এর ভ্যালু +1 বা -1 হয় তাহলে ডেল্টার ভ্যালু 0ই হয়ে যাবে অলওয়েজ। ঠিক আছে, কে এর ভ্যালু যদি +1 বা -1 আমরা বসাই তাহলে ডেল্টার ভ্যালু 0ই আসবে, তার মানে সেক্ষেত্রে সমীকরণ তিনটা অসংখ্য সমাধান থাকবে। তবে এই সমীকরণটার এরকম হতে পারে না যে কোনো সমাধান নেই, কেন, কারণ আমরা ক্র্যামারের নিয়মে শিখেছি যে ডেল্টার ভ্যালু অশূন্য হলে একক সমাধান থাকবে, আর যদি সবাই 0 হয় তাহলে পরে অসংখ্য সমাধান থাকবে। কিন্তু যদি ডেল্টার ভ্যালু 0 হয় এবং ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর মধ্যে কমপক্ষে কোনো একটি যদি 0 না হয় তাহলে কোনো সমাধান থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তিনজনে 0 হয়ে যাচ্ছে, কে এর ভ্যালু যায়নি না কেন,
ঠিক আছে, ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি জিরো জিরো আমরা পাচ্ছি। তার মানে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি অটোমেটিক্যালি জিরো, ওটা কে এর মানের উপর নির্ভর করছে না, শুধু কে এর মানের উপর নির্ভর করছে ডেল্টা। তার মানে বেসিক্যালি যে সমীকরণ তিনটা দেওয়া আছে আইদার এর একক সমাধান আছে বা অসংখ্য সমাধান আছে, কিন্তু আমাদেরকে অসংখ্য সমাধান বের করতে বলছে। অতএব নির্ণয় কে এর মান, এটা হচ্ছে +1 বা -1। নির্ণয় কে এর মান +or-1। তো এইভাবে আমরা ডিটারমিনেন্টস এর উপর প্রবলেমস গুলো দেখতে পাচ্ছি। ডিটারমিনেন্টস এর উপর এভাবে এভাবে প্রবলেম আসতে পারে। কখনো এক্সপেনশনে শুধু উইদাউট এক্সপেনশন প্রমাণের অঙ্ক আসতে পারে, শুরুতে যেটা আমরা দেখেছি। তারপরে আসতে পারে উইথ এক্সপেনশন, সমাধান করার অঙ্ক। ঠিক আছে, আসতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল, আসতে পারে ক্র্যামারের নিয়ম। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন ডিটারমিনেন্টকে এক্সপেনশন করার ব্যাপার আসে, তখন কিন্তু আমরা প্রথমে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেন আমরা সমাধান করি। আমরা এরকম ডিরেক্টলি মানে দেন আমরা এক্সপেন্ড করি। আমরা ডিরেক্টলি কিন্তু এক্সপেন্ড করার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব আগে বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা, যতটা পারবো ততটা। যদি কোনো সময় মনে হয় যে না বৈশিষ্ট্য অ্যাপ্লাই করা যাচ্ছেই না, সেই মুহূর্তে একমাত্র এক্সপেন্ড করব। ঠিক আছে, কারণ বৈশিষ্ট্যটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্সামিনার চেক করতে চায়। ঠিক আছে, বৈশিষ্ট্যটাই কিন্তু শেখানোর চেষ্টা করে এই কোর্স আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই। নেক্সট ক্লাসে সকলের সাথে দেখা হচ্ছে আবার। পরবর্তী ক্লাসে আমরা ডিটারমিনেন্ট